আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে লেকচার 32। এই ক্লাসে আমরা আমাদের লাস্ট যে ডিরাইভেশনটা বাকি আছে সেই ডিরাইভেশনটা করব। এটা হচ্ছে মসফেটের সাথে রিলেটেড ডিরাইভেশন, এবং এটা আমরা স্ট্রিটম্যানের বই থেকে কভার করব। এই ডিরাইভেশনটা হয়ে গেলে আমাদের পার্ট বি এর 5টা ডিরাইভেশন করার কথা, 5টা শেষ হয়ে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই ডিরাইভেশনটা যেহেতু চ্যাপ্টার 6-এ একটাই মাত্র ডিরাইভেশন, সেহেতু তোমরা ধরেই রাখতে পারো যে এটার ইম্পর্টেন্স কত বেশি। যেহেতু চ্যাপ্টার 6-এ আমরা একটা ডিরাইভেশন শিখতেছি, তার মানে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে এই আজকের লেকচারটা ইনশাল্লাহ হয়ে গেলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ নিয়ে আলোচনা করব। থ্রেশহোল্ড ভোল্টেজের একটা ম্যাথ প্রবলেম সলভ করব, তাইলে আমাদের চ্যাপ্টার 6 শেষ। আর নেক্সট উইকে আমরা বিজেটি এবং হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে কয়েকটা ছোট ছোট টপিক আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের ডিরাইভেশন এটা হচ্ছে আজকে লাস্ট ডিরাইভেশন। তাহলে এই ডিরাইভেশনটা করার জন্য গত ক্লাসে বলছিলাম যে আমাদের, দেখো তো এই ছবিটা পরিচিত মনে হয় কিনা। এই ছবিটা হচ্ছে কেস 5 বাই স্ট্রং ইনভার্সন। এই ঘটনাটাতে আসার আগে আমাদের আরো 4টা ঘটনা পার করে আসতে হয়। যেমন যখন আমরা ভি ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন হচ্ছে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা থাকে। যখন আমরা ভি লেস দেন 0 দিব, তখন হচ্ছে আমাদের হোল গুলা এক জায়গায় জড়ো হইতে থাকে, যেটাকে আমরা হোল একুমুলেশন বলছিলাম। 0 মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তারপরে যখন আমরা ভি গ্রেটার দেন 0 দেই, তখন হচ্ছে আমাদের এই ডিপ্লেশন হওয়া শুরু হয়। এখন ডিপ্লেশনটা কার হবে? এখানে যে হোলগুলা জমা হচ্ছিল নেগেটিভ দিলে, সেই হোলগুলাই পজিটিভ চার্জ দিলে তখন ডিপ্লেটেড হইতে থাকবে, সরে যেতে থাকবে। এখানে জমা হইতেছিল আর এখানে দূরে সরে যেতে থাকবে। আমি যদি ভি ইজ ইকুয়াল টু আরো বেশি পজিটিভ ভোল্টেজ দেই, তখন ডিপ্লেশন এত বেশি হবে যে সেইখানে ইলেকট্রন গুলা এসে জমা হয়ে যাবে। এবং ইলেকট্রন গুলা জমা হয়ে যাওয়ার কারণে মূলত আমরা সেখানে একটা চ্যানেল প্রতিষ্ঠা করতে পারি, এবং সেই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের কি হয়, ড্রেন টু সোর্স আমরা কারেন্ট ফ্লো পাই, যেটাকে আমরা আইডিএস বলি। আর সোর্স থেকে ড্রেনের দিকে আমরা হচ্ছে একটা চ্যানেল তৈরি করি, যেটা হচ্ছে এন চ্যানেল। এবং এই কারণে এই মসফেটটার নাম ছিল এন চ্যানেল মসফেট। তো ওইখানে সর্বশেষ যে ঘটনাটা ঘটতেছিল সেটা হচ্ছে স্ট্রং ইনভার্সন। তার মানে পি রিজিয়নটা, ধরো আমরা যদি এটাকে এইভাবে সেগমেন্টে ভাগ করি, তাহলে এইখানকার এই সম্পূর্ণ রিজিয়নটা হচ্ছে পি টাইপ মসফেট রিজিয়ন। এটা হচ্ছে পি টাইপ মসফেট রিজিয়ন। আর এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সারফেস রিজিয়ন। এখানে সারফেস বলতে আমরা বুঝাচ্ছি অক্সাইড একটা লেয়ার আর সেমিকন্ডাক্টর আরেকটা লেয়ার, দুইটার ঠিক নিকটবর্তী জায়গাটাকে আমরা বলি হচ্ছে সারফেস রিজিয়ন। আর সারফেস রিজিয়নটা পার হয়ে যখন আমি সম্পূর্ণ ফ্ল্যাট ব্যান্ড পাই, দেখো এখানে কিন্তু ব্যান্ড গুলা ফ্ল্যাট হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো বেন্ডিং তুমি দেখতে পারতেছো না। তাহলে এই অবস্থায় আমি পাবো পিওর পি টাইপ মেটেরিয়াল। এর আগে আমি পাবো হচ্ছে বেন্ডিং, এই যে এই জায়গাগুলোতে আমি পাবো হচ্ছে বেন্ডিং। তাইলে এইখানে যখন স্ট্রং ইনভার্সন ঘটে, তখন পি সাইডটা তার বৈশিষ্ট্যটা হারায় ফেলে। পি সাইডটা, এখানেও পি হওয়ার কথা, এগুলো সব পি হওয়ার কথা, কিন্তু পি সাইডটা তার বৈশিষ্ট্য হারায় ফেলে। এবং ইন্টারেস্টিং ঘটনা ঘটে, এখানে ইলেকট্রন জমা হইতে থাকে। এবং ইলেকট্রন যে জমা হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন মানে কি, থাকার কথা ছিল পি, কিন্তু সেইখানে হয়ে যাচ্ছে এন, তার মানে ইনভার্টেড চার্জ। আর স্ট্রং ইনভার্সন মানে হচ্ছে তুমি এত বেশি পজিটিভ ভোল্টেজ গেটে অ্যাপ্লাই করছো যে এই ভোল্টেজটা দেওয়ার কারণে স্ট্রংলি ইনভার্টেড হয়েছে। তার মানে যত বেশি স্ট্রং ইনভার্সন তত ভালো চ্যানেল তৈরি হয়। আর যদি উইক ইনভার্সন হয়, তাহলে চ্যানেল তৈরি হয় কিন্তু সেই চ্যানেলের যে ক্যাপাসিটি সেটা কম। স্ট্রং ইনভার্সন মানে চ্যানেলের ক্যাপাসিটি ম্যাক্সিমাম, আর উইক ইনভার্সন মানে চ্যানেলের ক্যাপাসিটি হচ্ছে কম, যতটুকু ম্যাক্সিমাম হওয়ার কথা তার চেয়ে একটু কম। তাহলে এইখানে আমরা মূলত কি করব, এই চার্জগুলোর ডেনসিটিটা বের করার চেষ্টা করব। এবং এই চার্জ ডেনসিটি থেকে এইখানে যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এই ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আমরা বের করব। ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যদি আমরা বের করতে পারি, তাহলে এইখানের বেন্ডিং পোরশনের যে লেন্থ বা ডি বাই লেন্থ আমরা যেটাকে বলি এল অফ ডি, এই এল অফ ডিটাকে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। তাহলে আমাদের প্রথমে চার্জটার টোটাল ডেনসিটি বের করতে হবে সারফেস রিজিয়নের চার্জের, সেইখান থেকে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এবং সেইখান থেকে আমাদের এল ডি বের করতে হবে। স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তাহলে প্রথমে এই ছবিটা একটু খেয়াল করো, এটা ওই এইমাত্র যে ছবিটা দেখছো সেই ছবিটাই। এখানে যদি তুমি রিজিয়ন ভাগ করো, তাহলে এই সাইডটা হচ্ছে অলমোস্ট পি, মানে পুরো জায়গাটাই হচ্ছে পি, কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে চ্যানেল ফর্ম হবে, ইনভার্সন হবে। এই জন্য এটা হচ্ছে, এই যে বেন্ডিংটা খেয়াল করো, ইসি লেভেলের বেন্ডিং হয়ে গেছে, ইআই লেভেলের বেন্ডিং হয়ে গেছে, এবং ইভি লেভেলের বেন্ডিং হয়েছে। কেন বেন্ডিং হবে? কারণ আমরা জানি পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে ফার্মি লেভেলটা থাকবে নিচে এবং ইআই লেভেলটা থাকবে উপরে।
খেয়াল করো, ফার্মি লেভেলটা থাকবে নিচে, ইআই লেভেলটা থাকবে উপরে ফর পি টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু যদি পি থেকে এটা এন এ ইনভার্টেড হয়ে যায়, তাহলে ইনভার্টেড অবস্থায় আমরা জানি ফার্মি লেভেল এটা হচ্ছে এন এর জন্য এটা উপরে থাকবে এবং ইআই লেভেল এটা নিচে নেমে যাবে। তাইলে এই সাইডটা এন এর মতো এই সাইডটা এন এর মতো বিহেভ করা শুরু করবে, এই সাইডটা পি এর মতো বিহেভ করা শুরু করবে, এবং কতটুকু লেন্থ সে এন এর মতো বিহেভ করবে এটাই আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি, যেটাকে আমরা বলতেছি ডি বাই লেন্থ। ডি বাই লেন্থ। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো এখানে 3 রকমের পরিবর্তন আমরা পাবো। প্রথমটা হচ্ছে ফার্মি লেভেলের পরিবর্তন। তাহলে ফার্মি লেভেলের পরিবর্তনটাকে দেখো আমরা এইভাবে ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারি যে কিউ ফাই এফ মানে হচ্ছে ইআই, তার মানে এই ভ্যালুটা, মাইনাস ইএফ তার মানে এই ভ্যালুটা। তবে এখানে ছোট করে একটা হিন্টস দেওয়া লাগবে, সেটা হচ্ছে বাল্ক মেটেরিয়াল। বাল্ক মেটেরিয়াল মানে হচ্ছে এটা বলছিলাম হচ্ছে সারফেস, এটা হচ্ছে মেটেরিয়ালের সারফেস, আর এটা হচ্ছে মেটেরিয়ালের বাল্ক রিজিয়ন। বাল্ক রিজিয়ন মানে যেখানে সে টোটালি পি এর মতো নেচার, মানে যেখানে সে তার সম্পূর্ণ বৈশিষ্ট্যটা ধরে রাখতে পারবে ওইটাকে আমরা বলবো হচ্ছে বাল্ক রিজিয়ন। আর যেখানে সে সারফেসে থাকবে ইলেকট্রন চলে আসবে সেটাকে বলে হচ্ছে অক্সাইড। অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের মধ্যে সারফেস লেয়ার বা সারফেস রিজিয়ন। আচ্ছা, তাহলে বাল্ক রিজিয়নে পি, এই জন্য এই ফর্মুলাটা ঠিক আছে। এখন খেয়াল করো, আমি যদি এই পয়েন্টটাকে 0 ধরি আর এই বরাবর যদি আমি এক্স ডিরেকশন ধরি, তাহলে এক্স ডিরেকশনের দিকে আমার বেন্ডিংটা কিন্তু নেগেটিভলি বেন্ডিংটা হচ্ছে। খেয়াল করে, এটাও নেগেটিভ বেন্ডিং, এটাও নেগেটিভ বেন্ডিং, তারপরে উপরেরটাও নেগেটিভ বেন্ডিং। আচ্ছা, এখন এই যে বেন্ডিং গুলো হচ্ছে এটাকে আমি প্রকাশ করার জন্য নতুন আরেকটা পটেনশিয়াল দিলাম কিউ ফাই। এইখানে ধরলাম হচ্ছে কিউ ফাই। এই ফাইটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন এক্স, এক্স পজিশনের উপর ডিপেন্ডেন্ট। যেমন এই জায়গায় হচ্ছে এটার ভ্যালু সর্বোচ্চ, এই জায়গায় হচ্ছে এটার ভ্যালু সর্বনিম্ন, মাঝামাঝি এখানে এটা দেখানো হয়েছে যে কিউ ফাই। তাহলে কিউ ফাই এর ভ্যালুটা এই পয়েন্টে সর্বনিম্ন পয়েন্ট বা জিরোতে সর্বনিম্ন পয়েন্ট, এক্স পর্যন্ত যাওয়ার পরে সে সর্বোচ্চ পয়েন্ট, মাঝখানে হচ্ছে তার ট্রানজিশন হয়, মাঝখানে তার ট্রানজিশন হয়। তাহলে এটা হচ্ছে একটা পটেনশিয়াল ফার্মি লেভেলের জন্য। এটাও হচ্ছে একটা পটেনশিয়াল, কিন্তু এটা হচ্ছে পরিবর্তনশীল, এটা 0 থেকে এক্স এর দিকে যাওয়ার সময় পরিবর্তন হয়ে যাবে। আবার এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা হচ্ছে কিউ ফাই এস। এটা হচ্ছে জিরোতে সারফেসের যে পটেনশিয়াল, এই যে সারফেস পটেনশিয়াল। তাহলে খেয়াল করে দেখো তো কিউ ফাই এফ এর চেয়ে বড় না? এইদিকে যদি খেয়াল করো, এই দুইটা পয়েন্ট যদি খেয়াল করো আর এই দুইটা পয়েন্ট যদি খেয়াল করো, তাহলে এই দুইটার মধ্যে বেশি কে? ফাই এস টা বেশি। এবং এইটাই হচ্ছে চ্যানেল ইনভার্সনের ফর্মুলা। এই যে দেখো, আমার ফাই এস ইনভার্সনের ফর্মুলা হচ্ছে এটা ফাই এফ এর তুলনায় দ্বিগুণ বড় হইতে হবে। এটা হচ্ছে একটা থাম্বস রুল, বুঝছো? যদি আমার চ্যানেলটা ইনভার্টেড করে তৈরি করতে হয়, তাহলে এই সারফেস রিজিয়নের যে পটেনশিয়াল, এই পটেনশিয়ালটা এইখানকার রেগুলার যে পটেনশিয়াল তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বেশি হইতে হবে, আর নাইলে ম্যাক্সিমাম চ্যানেল তৈরি করতে পারবে না। এটা যদি 2 এর কম হয় তাহলে মানে যে চ্যানেলটা তৈরি হবে ওটা ন্যারো চ্যানেল, আর এটা যদি এক্সাক্ট দ্বিগুণ হয় তাহলে যে চ্যানেলটা তৈরি হবে ওটা হচ্ছে স্ট্রং ইনভার্সন, এবং ওইটা হচ্ছে খুব স্ট্রং একটা চ্যানেল তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন খেয়াল করো, এটা যেহেতু একটা পটেনশিয়াল, এই পটেনশিয়ালটাকে আমরা চ্যাপ্টার 5 এর শুরুতে যে একটা ফর্মুলা শিখছিলাম ভি নট, তার সাথে কম্পেয়ার করতে পারি। ভি নট এর ফর্মুলায় আমাদের কি ছিল দেখো, এটা তো 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা 2। আর এইখানে হচ্ছে কেটি, বি কেটে দাও, এইখানে অনেক জায়গায় বি লেখা আছে, এটা কেটে দাও, শুধু কেটি ওভার কিউ, এল এন, এন এ থাকবে, আরেকটা টার্ম থাকার কথা এন ডি, এবং নিচে এন আই স্কোয়ার থাকার কথা, তাই না? নিচে কিন্তু এন আই স্কোয়ার থাকার কথা। এখন দেখো, আমরা যখন এটাকে চ্যানেলে কনভার্টেড করে ফেলছি ইনভার্সন রিজিয়ন, তখন এই এন ডি এবং এই এন আই সমান সমান। তাহলে তখন এই ইলেকট্রনের সংখ্যা এবং তার ইন্ট্রিনজিক ভ্যালু এই দুইটা সমান সমান, এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে, একটা একটাকে ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দিলে আমরা ফর্মুলা পাবো 2 কেটি ওভার কিউ এল এন, এন এটা শুধু থাকবে, এন ডি বাদ, আর নিচে থাকবে শুধু এন আই। এবং এই জিনিসটা তখন হবে যখন চ্যানেলটা হবে এন চ্যানেল, এটা হবে এন চ্যানেলের জন্য ফর্মুলা। এখন অঙ্ক করার সময় তোমাদের নিচের এই ফর্মুলাটাও লাগবে। যদি কোনো কারণে আমার ম্যাটেরিয়ালটা হয় এন, তাহলে চ্যানেলটা হবে পি, তাই না? তাহলে চ্যানেলটা হবে পি, এবং পি এর জন্য চ্যানেল তৈরি হলে তোমার এই নিচের ফর্মুলাটা তখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে নিচের ফর্মুলাটা খেয়াল করো, ফাই এস ইনভার্সন সমান সমান টুয়াইস ফাই এফ, পরিবর্তনটা হবে শুধু এই জায়গায়। বলতো পরিবর্তনটা কেন এরকম হলো? উপরের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে দেখো তো, এখানে যদি এন এ থাকে তাহলে এখানে এন ডি হবে, কেন বলতো?
চ্যানেল আলাদা বলেছে। চ্যানেল আলাদা বলে, কারণ এইখানকার চ্যানেলটা হচ্ছে ইলেকট্রনের চ্যানেল। ইলেকট্রনের চ্যানেলের ক্ষেত্রে ইলেকট্রনের চার্জ আর এন আই সমান। এইখানে চ্যানেলটা হবে পি এর জন্য, তার মানে এন এ এবং এন আই সমান হয়ে যাবে। তাহলে এন এ এবং এন আই যদি ক্যান্সেল করে দাও, নিচে স্কোয়ার ক্যান্সেল হবে, উপরে শুধু এন ডি থাকবে। তাহলে এই দুটা ফর্মুলা নোট করো, এটা আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। একটা হচ্ছে এন চ্যানেলের জন্য আর একটা হচ্ছে পি চ্যানেলের জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই ফাই এস টাকে পজিশন অনুযায়ী বিভিন্ন রকম ভাবে রেখে এখান থেকে কমেন্ট করতে পারবো যে কি ঘটনাটা ঘটবে। যেমন দেখো, ফাই এস যদি জিরো হয় তার মানে আমি এই জায়গায় আছি, খেয়াল করো। ফাই এস যদি জিরো হয়ে যায় তার মানে হচ্ছে আমি ঠিক এই পয়েন্টে আছি, এই পয়েন্টে আছি। এখন যদি ফাই এস নেগেটিভ হয় তার মানে হচ্ছে হোলের একুমুলেশন হবে। হোলের একুমুলেশন হবে কখন? যখন আমি ভি লেস দেন জিরো দিব। আমি যদি গেইটে নেগেটিভ ভোল্টেজ দেই তাহলে ফাই এস লেস দেন জিরো হবে, এবং ফাই এস লেস দেন জিরো হলে তখন আমরা হচ্ছে হোল গুলাকে একুমুলেশন হিসেবে পাবো। এইখানে যে ছবিটা আঁকা হয়েছে সেটা কিন্তু একুমুলেশন না, এটা হচ্ছে ইনভার্সন। আচ্ছা, ইনভার্সন কখন হবে দেখো, যখন আমি ভি গ্রেটার দেন জিরো অ্যাপ্লাই করব, তখন আমার এই যে আস্তে আস্তে ইলেকট্রন গুলো একুমুলেশন হওয়া শুরু করবে। এবং একটা পর্যায়ে যদি আমি এই দুইটার মধ্যে দ্বিগুণ পরিমাণ গ্যাপ তৈরি করি, তখন আমার ফুল ইনভার্সন চ্যানেল তৈরি হয়ে যাবে। তার মানে ফাই এস এর পটেনশিয়ালের ভ্যালুর উপর আইদার আমি ফ্ল্যাট ব্যান্ড পাবো অথবা আমি বেন্ডিং পাবো, একবার হোলের জন্য একবার বেন্ডিং পাবো ইলেকট্রনের জন্য। আমাদের প্রয়োজন হচ্ছে এইটা, যেটা হচ্ছে ভি ইজ হায়ার দেন জিরো, বা অনেক বেশি পজিটিভ ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার এক্সপ্লানেশন। পরীক্ষায় তোমরা এই এক্সপ্লানেশন গুলো লেখার প্রয়োজন নাই, তোমরা সরাসরি ছবি এঁকে ইকুয়েশন লিখে প্রমাণে চলে যাবে। আচ্ছা, এখন দেখো আমরা প্রমাণের মধ্যে আস্তে আস্তে আসি। তাহলে আমাদের এখানে তিনটা বেন্ডিং কনসিডার করতে হবে। একটা হচ্ছে ফার্মি লেভেলের জন্য, আরেকটা হচ্ছে জিরো থেকে শুরু করে আপ টু এল ডি পর্যন্ত বা ডি বাই লেন্থ পর্যন্ত, আর আরেকটা হচ্ছে এক্সাক্ট জিরোতে, একটা হচ্ছে এক্সাক্ট জিরোতে। তাহলে এক্সাক্ট জিরোর জন্যই হচ্ছে আমরা একটু আগে যে ফর্মুলাটা লিখছিলাম, এই যে এই দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা হচ্ছে এক্সাক্ট জিরোর জন্য ফর্মুলা। তারপরে যখন আস্তে আস্তে চেঞ্জ হবে তখন আমাদের এই ফর্মুলা গুলাও চেঞ্জ হইতে থাকবে। আচ্ছা, তাহলে এখন এই ফর্মুলা গুলো যদি আমরা একটু দেখি, খেয়াল করে দেখো যে ইলেকট্রন যেগুলো জমা হচ্ছে তাদের যে টোটাল পরিমাণটা মানে কনসেন্ট্রেশনটা, ইলেকট্রনের টোটাল কনসেন্ট্রেশন এবং হোলের টোটাল কনসেন্ট্রেশনটা আমরা চ্যাপ্টার 3 তে যে ফর্মুলা গুলো শিখছিলাম সেগুলার সাপেক্ষে বের করব। একটু মনে করে দেখো, চ্যাপ্টার 3 তে আমরা জানি যে এন জিরো সমান সমান এন আই ই টু দি পাওয়ার অফ, ফার্মি লেভেলটা আগে থাকবে, ইআই লেভেলটা পরে থাকবে, বি কেটে দিবা, কোন জায়গায় বি লেখা, বি দিয়ে বোঝাচ্ছে বোল্টজম্যান, মানে কে বি মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো আমরা যেহেতু বি কখনো লিখি নাই, বি লেখার প্রয়োজন, আমরা সরাসরি কে টি লিখবো। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এন নট সমান এন আই ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইআই ওভার কেটি। এখন দেখো তো ইএফ মাইনাস ইআইটাকে আমরা এটা দিয়ে যদি রিপ্লেস করি তাহলে সামনে একটা নেগেটিভ সাইন দিতে হবে না? দেখো তো, আমি যদি ইএফ মাইনাস ইআই কে এই ফর্মুলাতে নিয়ে আসতে চাই তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে না? এইটা থেকে এটা বিয়োগ করলে সামনে একটা মাইনাস দিতে হবে। এটা সবাই ধরতে পারছো, সিম্পল ম্যাথ। কারণ তুমি তো, এটা আইডিয়াল সিচুয়েশন, তার মানে এটা বেশি এটা কম। এখন যদি তুমি এটাকে ঘুরাই দাও ইনভার্টেড চ্যানেল, তাহলে তো এটা নিচে আছে, তার মানে মাইনাস অবস্থায় আছে, তার মানে এখানে সামনে একটা মাইনাস দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের জন্য, এই ইলেকট্রনের জন্য ইকুয়েশন। এখন খেয়াল করো এই ইকুয়েশনটাকে আমি যদি এখন জিরো থেকে এক্স পজিশনের জন্য যেটা পরিবর্তনশীল সেটার জন্য ইকুয়েশন হিসেবে লিখি, তাহলে আমি এই সেম ইকুয়েশনটাকে এখন লিখবো হচ্ছে এন। চাইলে তুমি এখানে একটা ব্র্যাকেটে এক্স ইউজ করতে পারো, মনে রাখা সহজ হবে, যে এন অফ এক্স, তার মানে এটা এক্স এর সাথে পরিবর্তনশীল। এই ভ্যালুটা এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। তাহলে এন ইজ ইকুয়াল টু হবে এন অফ আই, এই যে এইখানকার এই এন অফ আই, তারপরে হবে ই টু দি পাওয়ার মাইনাস কিউ ফাই এফ, মানে এই ফর্মুলাটা এখানে যা আছে তাই থাকবে। এবং যেহেতু এটা ম্যাক্সিমাম এবং এটা পরিবর্তন হয়, তাহলে ম্যাক্সিমাম থেকে এটাকে বিয়োগ করতে হবে, তার মানে এখানে মাইনাস ফাই দিতে হবে। কিউটাকে তুমি কমন টার্ম হিসেবে যদি বাইরে রেখে দাও তাহলে ফাই এফটাকে ভিতরে রাখো, আর এই ফাইটাকে মাইনাস করে দাও, তাহলে ফাই এফ মাইনাস ফাই, আর নিচে থাকবে হচ্ছে কেটি, নিচে থাকবে হচ্ছে কেটি। তাহলে এখন দেখো এই ইকুয়েশনটা হচ্ছে এক্স এর পজিশনের উপর ডিপেন্ডেন্ট, আর এই ইকুয়েশনটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, এখানে এক্স এর পজিশনের সাথে এটার ভেরিয়েশন হবে না। তাইলে তুমি যদি এখন এইটাকে এন জিরো দ্বারা রিপ্লেস করো, খেয়াল করো ম্যাথমেটিক্স, আমরা যদি এই অংশটাকে তার মানে এই ইকুয়েশনের এই সামনের অংশটাকে আমরা যদি এন জিরো দ্বারা রিপ্লেস করি, তাহলে শেষের অংশটাকে আমরা ই টু দি পাওয়ার প্লাস, প্লাস কেন, কারণ এই যে বাইরে মাইনাস ভিতরে মাইনাস দুইটা মিলে হয়ে যাবে প্লাস,
তাহলে কিউ ফাই ওভার কেটি। দেখো তো এই ইকুয়েশনটা বোঝা যায় কিনা, এটাকে কিভাবে নিয়ে আসছে দেখো তো বোঝা যায় কিনা। এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন জিরো, আর এন জিরো মানে হচ্ছে উপরের এই ইকুয়েশনটা, তাহলে এটাকে ঠিক রেখে আমরা ই টু দি পাওয়ার পজিটিভ কিউ ফাই বাই কেটি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, লেখা যাবে? লেখা যাবে। কেন ইকুয়েশনটা পজিটিভ হইলো? কারণ খেয়াল করে দেখো, এন যখন এক্স বরাবর পরিবর্তন হয়, এই যে এন এর ভ্যালু, ইলেকট্রনের ভ্যালু যখন এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তখন কিন্তু এই ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করে দেখো, এই ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, তাই না? এইখানে যতটুকু, এইখানে তার চেয়ে বেশি, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। তার মানে জিরোতে এটা ম্যাক্সিমাম ভ্যালু শো করবে, এক্স এর দিকে যত যাবে তত সেটা কমবে, কিন্তু জিরোতে তো সে ম্যাক্সিমাম ভ্যালু শো করবে, এই জন্য এটা পজিটিভ কোয়ান্টিটি হিসেবে আসবে। খেয়াল করে দেখো, এটা পজিটিভ কোয়ান্টিটি হিসেবে আসবে। কিন্তু এন জিরোর ভ্যালুটা নেগেটিভ হয়েছে কেন? কারণ খেয়াল করো, তুমি যখন এন জিরো এইখানে হিসাবে লিখতেছো, তখন সেই জায়গায় ইলেকট্রনের সংখ্যা কমে গেছে না? এইখানের ভ্যালুটা হচ্ছে এন অফ এক্স, যেটা বাড়বে, যেটা হচ্ছে পজিটিভ। কিন্তু এন জিরোর ভ্যালুটা, এন জিরো মানে তো পি জিরোর মধ্যে যে এন জিরো, সেটা সেটা কি বাড়বে না কমবে বলো তো? তুমি যখন বাল্ক রিজিয়নে আসবা, তখন তোমার ইলেকট্রনের পরিমাণ বাড়বে না কমবে? এই সাইড থেকে এই সাইডে আসলে ইলেকট্রনের সংখ্যাটা বাড়বে নাকি কমবে? হ্যালো, বুঝো না এই প্রশ্নটা? আমাদের এখানে চ্যানেল তৈরি হয়েছে, ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে, কিন্তু যখন আমি সারফেস থেকে বাল্ক রিজিয়নের দিকে প্রবেশ করব পি এর ভিতর, তখন কি এন জিরো ভ্যালু বাড়তেছে না কমতেছে? কমবে, কারণ এখানে আসলে রিকম্বিনেশন হইতে থাকবে না, যত ইলেকট্রন এদিকে আসবে তত রিকম্বিনেশন হবে এবং পিটাকে সে আবার ফেরত আনবে। এইখানে যদিও এন, কিন্তু যখনই আমি এই রিজিয়নে প্রবেশ করতে থাকবো তত সে পি এর মতো বিহেভ করা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এন জিরোর ইকুয়েশন এবং এন এর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনের সাথে মিল রেখে আমরা পি এবং পি জিরোর জন্য ইকুয়েশন বিল্ড আপ করতে পারি। তো খেয়াল করে দেখো, এন এর ইকুয়েশন যদি পজিটিভ হয়, তার মানে এই রিজিয়নে যদি এন বৃদ্ধি পায়, তাহলে পি কি হবে বলো? এই রিজিয়নে যদি এন বৃদ্ধি পায়, এই যে এন বাড়তেছে, তাহলে পি কি হবে? ইকুয়েশন তো মুখস্থ করে ফেললে হবে না, বুঝতে হবে তো। পি কমবে না? পি যদি না কমে তাহলে তো এন বাড়তে পারবে না, চ্যানেল তৈরি হবে না। তাইলে দেখো, পি এর ইকুয়েশনটা নেগেটিভ হবে না? পি এর ইকুয়েশন হবে নেগেটিভ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হোলের ইকুয়েশন, এটা নেগেটিভ, কিন্তু এটা এক্স এর সাপেক্ষে প্রযোজ্য। তুমি যখন যতক্ষণ এক্স এর মধ্যে থাকবা ততক্ষণ ইকুয়েশন, এক্স যখন ছেড়ে দিবা তখনকার ইকুয়েশনটা এখানে উল্লেখ করে নাই, এটাই জায়গায় আছে। এই যে খেয়াল করো, পি জিরো, পি জিরো সমান সমান এন আই ই টু দি পাওয়ার পজিটিভ, তার মানে বাড়তেই থাকবে। আর পি সমান পি জিরো ই টু দি পাওয়ার নেগেটিভ, তার মানে কমতে থাকবে। তাহলে তফাৎটা কি? পি জিরো মানে হচ্ছে বাল্ক রিজিয়ন, পি জিরো মানে হচ্ছে বাল্ক রিজিয়ন, আর শুধু পি মানে হচ্ছে এক্স এর ভিতরকার রিজিয়ন। তাহলে এক্স এর ভিতরে পি কমবে, এক্স এর ভিতরে এন বাড়বে। ইকুয়েশন গুলো যখন ডিরাইভ করবা তখন একটু মাথা খাটাবা, কারণ তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা হচ্ছে ফিজিক্স পড়তেছো না। ফিজিক্স যারা পড়ে তারা একদম ঠাটা মুখস্থ করে ফেলায় যে তোমরা তোমরা ইকুয়েশন দেখে বুঝতে পারতে হবে যে এইখানে যে 17 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে 18 বি এর তফাৎ কি, এইখানে যে 16 নম্বর ইকুয়েশন, তার সাথে এই 18 এর তফাৎ কি, একটা আরেকটার সাথে সম্পূর্ণ অপোজিট। 16 নম্বরে তুমি যে ইকুয়েশনটা লিখতেছো, এই ইকুয়েশনটা 18 এর ঠিক অপোজিট ভাবে কাজ করবে। তারপরে 17তে তুমি যে ইকুয়েশনটা লিখতেছো, এটা 18 বি এর সাথে ঠিক অপোজিট ভাবে কাজ করবে। লক্ষ্য করে দেখো, আমি একটু আসতেছি, এক মিনিট, এটা একটু লক্ষ্য করে দেখো যে একটা একটা ঠিক অপোজিট। হ্যালো, শুনতেছো আমাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই দুটাকে কম্পেয়ার করলাম যে হ্যাঁ, বাল্ক রিজিয়নে এন কমতে থাকবে, এই জন্য এটা নেগেটিভ, পি বাড়তে থাকবে। আর সারফেস রিজিয়নে এন বাড়তে থাকবে এবং পি কমতে থাকবে, তাইলে আমাদের চ্যানেলটা ফর্ম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোয়েশন গুলো আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা সরাসরি
পয়জনস ইকুয়েশনটাকে এখানে অ্যাপ্লাই করব। পয়জনস ইকুয়েশন মানে হচ্ছে এই পজিশনের সাথে পটেনশিয়ালের পরিবর্তন, এবং এই পরিবর্তনটাকে বলা হয় নেগেটিভ অফ চার্জ ডেনসিটি। নেগেটিভ অফ চার্জ ডেনসিটি তার মানে কতটুকু চার্জ সেখানে আছে সেই চার্জের অনুপাতে পটেনশিয়ালটা পরিবর্তন হইতে থাকবে, এবং এই পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ একটা পরিবর্তন, এই জন্য সামনে একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে আমাকে টোটাল চার্জ ডেনসিটিটাকে বের করতে হবে, যেটা হচ্ছে রো এক্স। তাহলে রো এক্স এর ফর্মুলাটা বসাও, এটার আগেও আমরা কোনো এক জায়গায় ব্যবহার করছি। কিউ থাকবে, তারপর হচ্ছে এন ডি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে পজিটিভ, এন এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতেছে নেগেটিভ, পিটা হচ্ছে পজিটিভ, এনটা হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে টোটাল চার্জ ডেনসিটিতে আমাদের চারটা টার্ম থাকবে। এই যে এখানে টোটাল চারটা টার্ম থাকবে, এই চারটা টার্মের মধ্যে দুইটা টার্ম হচ্ছে নেগেটিভ টার্ম আর দুইটা টার্ম হচ্ছে পজিটিভ টার্ম। তাহলে এই পজিটিভ টার্ম গুলো একসাথে চলে যাবে, নেগেটিভ টার্ম গুলো এখন একসাথে চলে যাবে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু পি এর ফর্মুলাটা এখান থেকে সরাসরি বসাবো। এই যে এই ফর্মুলাটা আমরা সরাসরি বসাবো, এন এর ফর্মুলাটা আমরা এখান থেকে সরাসরি বসাবো। এই যে এন এর জন্য এই যে নিচের এই ফর্মুলাটা আমরা বসাবো। আর এন ডি প্লাস এবং এন এ মাইনাস মানে হচ্ছে এন ডি প্লাসটাকে আমরা সরাসরি এন জিরোর সাথে কম্পেয়ার করব, এন এ মাইনাসটাকে আমরা সরাসরি পি জিরোর সাথে কম্পেয়ার করব। কারণ যখন তারা টোটাল আয়নাইজেশন হয়ে যায় তখন এটা এন জিরোই বুঝায় আর এটা পি জিরোই বুঝায়। তাহলে খেয়াল করো, প্রত্যেকটা টার্মে এন জিরো পি জিরো আছে, যে এন জিরো আছে পি জিরো আছে, আবার এই পি এন, আবার এটার মধ্যে এন জিরো পি জিরো। তার মানে তুমি এখন এই সবগুলাকে কমন নিয়ে ঠিক এইভাবে লিখতে পারবা। এই যে খেয়াল করে দেখো, সবগুলাকে যদি একত্র করো তাহলে ডি স্কোয়ার ফাইভ বাই ডিএক্স স্কোয়ার, এইটা পরে আসি। এই সাইডটা খেয়াল করো, মাইনাস, এটা ইকুয়েশনের মাইনাস। মাইনাসটা কেন আসছে? এই যে আমাদের ইকুয়েশনে মাইনাস ছিল, রোটাকে ভাঙে লিখলে আমরা কিউ দিয়ে শুরু করতে হয়, নিচে আবার একটা এপসাইলন এস থাকবে। তাহলে এই যে দেখো, আমরা কিউ দিয়ে শুরু করলাম, নিচে আমাদের এপসাইলন এস আছে। দেখো পি জিরোটা দুইটা জায়গায় আছে, এই জন্য পি জিরো বাহিরে, এইখানেও পি জিরো, এখানেও পি জিরো। আবার এন জিরোটাও দুইটা জায়গায় আছে, এই জন্য এন জিরো বাহিরে, এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। বুঝছো? তার মানে এটা হচ্ছে আমাদের ওই চারটা টার্মকে আমরা ভেঙে লিখছি। এই যে এন ডি প্লাস এন এ মাইনাস প্লাস পি মাইনাস এন, এই সবগুলোকে ভেঙে লিখে আমরা হচ্ছে কমন নিছি। পি জিরোটাকে একবার কমন নিছি, এন জিরোটাকে একবার কমন নিছি। পি জিরো যখন কমন নিছি একবার মাইনাস ওয়ান আসবে, এন জিরো যখন কমন নিব তখন আরেকটা মাইনাস ওয়ান আসবে। পি জিরোর ইকুয়েশনটা থাকবে নেগেটিভ, কারণ এটা কমে যাচ্ছে, এটা হচ্ছে সারফেস রিজিয়ন কমে যাচ্ছে। এন জিরোর ইকুয়েশনটা হবে পজিটিভ, কারণ সারফেস রিজিয়নে ইলেকট্রন বেড়ে যাচ্ছে। তাহলে 621 নম্বর ইকুয়েশন পর্যন্ত আসা গেল। এখন এইখানের যেই স্লাইড দুইটা, এই স্লাইডটা এবং এই স্লাইডটা, এটাই আবার এখানে একটু রিপিট করা হয়েছে। খেয়াল করে দেখো, আমাদের এখানে যে তিনটা পটেনশিয়ালের পরিবর্তন দেখানো হইলো, তারপরে এই যে এখান থেকে তোমাদের প্রমাণটা মূলত শুরু করতে হবে। এই যে 615 নম্বর ইকুয়েশন, এটা থেকে শুরু করবা এবং এই ছবি থেকে শুরু করবা। এই প্রমাণটা করার জন্য তোমার কিন্তু পিছনের চারটা ছবি আঁকার কোনো দরকার নেই, ওইটা আলাদা প্রশ্ন। অনেক সময় তোমরা সব আঁকা শুরু করো, কোন দরকার নেই, তুমি জাস্ট এখান থেকে শুরু করবা যে কেস 5 স্ট্রং ইনভার্সন, এই শর্তটা দিলা, দিয়ে এই ছবিটা আঁকলা, একে ইকুয়েশনটা লিখলা, লিখে ইকুয়েশনের মধ্যে যে টার্মস গুলো আছে সেগুলোর একটা পরিচিতি দিলা, দিয়ে তুমি আস্তে আস্তে আগাইতে থাকবা। তাহলে 615 দিয়ে শুরু করো, তারপর 616, তারপর 617। 16-17 অপোজিট হচ্ছে 18 এ এবং 18 বি। 19 নাম্বারটা হচ্ছে সরাসরি পয়জনসের যে ফর্মুলা, যেটা বলে হচ্ছে এই রেট অফ চেঞ্জ অফ potential, rate of change of potential with respect to total charge, টোটাল চার্জটাকে আবার ফর্মুলাতে নিয়ে আসো। এটা হচ্ছে 20 নম্বর ইকুয়েশন। 21 নম্বর ইকুয়েশনকে সবকিছু কমন টমন নিয়ে একটু সুন্দর করে সাজায় টাজায় লিখো। আর ডি ফাইভ বাই ডিএক্স কে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে প্রকাশ করব। এই যে ডি ফাইভ বাই ডিএক্স, যেটা সামনে মাইনাস থাকবে, তাহলে এই মাইনাসটা এখন এদিকে চলে আসবে আর কি। তাহলে এই মাইনাসটার সাথে আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে পারি, যে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ডি ফাইভ বাই ডিএক্স। আচ্ছা, তাহলে এই ডি ফাইভ বাই ডিএক্স কে তুমি ইলেকট্রিক ফিল্ড কনসিডার করতে পারো। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা 621 নম্বর ইকুয়েশনটাকে এখন একটা বাউন্ডারি কন্ডিশনের মধ্যে নিয়ে আসব এবং একটা ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে নিয়ে আসব, তাইলে এটা হবে 622। তাহলে খেয়াল করো, ইন্টিগ্রেশন করার সময় এই মাইনাসটাকে আছে এই পাশে ঠিক রাখো, কিউ এপসাইলন এস এগুলো ঠিক রাখো, ব্র্যাকেটের মধ্যে যা কিছু ছিল সব ঠিক থাকবে, শুধু তুমি এই বাউন্ডারি লিমিটটাকে সেট করে দাও। তাহলে খেয়াল করো তো, আমরা এখানে যা কিছু করতেছি সব শুরু হচ্ছে 0-তে এবং 5 পর্যন্ত। ছবিটাতে যদি ফেরত যাও, আমরা এখান থেকে শুরু করতেছি, এইখান থেকে শুরু করতেছি, যেটা হচ্ছে 0, আর এই হচ্ছে 5 এর পরিবর্তন। তার মানে 0 থেকে আরম্ভ করে আপ টু 5 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা করব, কারণ
সারফেসে যে চার্জ গুলা জমা হয়েছে এই চার্জ গুলা 0 এবং ফাই এর মধ্যেই থাকবে। এদিকে চলে গেলে কিন্তু এই চার্জ গুলো আর পাওয়া যাবে না, বুঝছো? এই জন্য আমাদের লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে ফাই। তাহলে খেয়াল করো, আমাদের লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে ফাই। তাহলে 0 পজিশনে আমি 0 পরিবর্তন দেখব, আর ফাই পজিশনে গেলে আমি ডি ফাই বাই ডিএক্স পরিবর্তন দেখব। তাহলে জিরোর সাথে ইন্টিগ্রেট করবা 0, আর ফাই এর সাথে ইন্টিগ্রেট করবা ডি ফাই বাই ডিএক্স। তাহলে আমাদের লিমিট বসানো শেষ। এখন দেখো এটাকে যদি ভেঙে লিখো, তাহলে এটা ধরো এক্স, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ডি অফ এক্স। তাহলে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স, এক্স এবং ডিএক্স, এই কথার অর্থ হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু, তাই না? তাহলে এই এক্স স্কোয়ারটাকে এই যে তুমি ই স্কোয়ার হিসেবে প্রকাশ করতেছো, খেয়াল করছো, এটা হচ্ছে ই স্কোয়ার। আর যে টুটা নিচে থাকার কথা সেই টুটাকে তুমি এই জায়গায় বসায় দাও, বসায়ে এইখানে যে কমন টার্ম গুলো আছে সেগুলোকে বাহিরে নিয়ে আসো এবং ভিতরে অন্যান্য অংশগুলো রাখো, তারপরে ইন্টিগ্রেশনটা চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও কোনো প্রবলেম নাই, আমি অ্যাকসেপ্ট করবো। তুমি যদি 22 নম্বর থেকে 23 নম্বর ইন্টিগ্রেশন করে 2 লাইন দেখায় আনো, আমি প্রবলেম নাই। আবার যদি কেউ মনে করো টাইম সেভ করবা, সরাসরি লিখবা, এতেও সমস্যা নাই, কারণ এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন। এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স, এবং এক্সটা যদি আবার সামনে নিয়ে আসতে হয় তাহলে এই যে পজিটিভ হয়ে যাবে, মাইনাস ছিল এখানে, লিমিটের একটা ব্যাপার আছে, পজিটিভ হবে একবার, নেগেটিভ হবে একবার, একটু দেখে নিও, ঠিক আছে? আর যেহেতু বাইরে পি জিরোটাকে কমন নিছো, এই জন্য প্রথম অংশ থেকে পি জিরো বাদ পড়ে গেছে, আর সেকেন্ড অংশে এন জিরোর নিচে একটা পি জিরো চলে আসছে। এই যে সামান্য কিছু পরিবর্তন, এটা একটু কম্পেয়ার করে তোমরা বুঝতে পারবা যে এখানে পি জিরোটাকে বাইরে কমন নেওয়ার কারণে এন জিরোর নিচে পি জিরো চলে আসছে। আর ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে খেয়াল করো, এখানে -1, এখানে -1, উপরেও -1, -1ই ছিল। তারপরে এইখানে ই টু দি পাওয়ার মাইনাস, এটা সরাসরি বসে যাবে, আর সামনে মাইনাস থাকার কারণে এটা প্লাস হবে। এইখানে ই টু দি পাওয়ার প্লাস, এটা সরাসরি বসে যাবে, সামনে প্লাস থাকার কারণে এটা মাইনাস হবে। ঠিক আছে? জাস্ট মানে সিম্পল কিছু পরিবর্তন, এটা তোমরা একটু করে নিবা। এইটা কোনো বইয়েই পাবা না, এই লাইন থেকে এই লাইনটা কোথাও ডিরাইভ করে দেয় নাই। তোমরা যদি ইন্টিগ্রেশন করো রেগুলার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে সেখান থেকে মান টান বসাই এটা পেয়ে যাবে। এটা পাওয়া হয়ে গেলে আমাদের প্রমাণ শেষ। এরপরে আমরা জাস্ট এই স্কোয়ারটাকে আমরা হচ্ছে এই পাশে টু দি পাওয়ার হাফ দিয়ে দিব, আর এপসাইলন এসটাকে লিখবো সাজায়, হয়ে গেল। এই টোটাল সামনের অংশটাকে আমরা বলতেছি এল ডি বা ডিবাই লেন্থের অভ্যন্তরে এই টার্মগুলো থাকে। তাহলে দেখো ডিবাই লেন্থের ভিতরে যে টার্মগুলো আছে সেগুলো আমাদের পরিচিত কিনা। আমাদের প্রমাণ এই পর্যন্তই, 625 নম্বর ইকুয়েশন পর্যন্তই হচ্ছে আমাদের প্রুফ। আর 24 নম্বরটা হচ্ছে তুমি 23 থেকে 24 জাস্ট এইটা সাইড চেঞ্জ করে সাজায় টাজায় লিখছো। এখন দেখো এল অফ ডি, এটা আমাদের ম্যাথের সময় এই ফর্মুলাটা লাগবে। এল অফ ডি মানে হচ্ছে এপসাইলন এস কে ভেঙে লিখলে তুমি লিখবা হচ্ছে এপসাইলন জিরো, যদি ম্যাটেরিয়ালটা সিলিকনের হয় তাহলে এপসাইলন আর মানে 11.8, আর এপসাইলন জিরো মানে 8.854 সামথিং সামথিং সামথিং। কে মানে তুমি জানো বোল্টজম্যান কনস্ট্যান্ট, পি মানে তুমি জানো 300 কেলভিন, কিউ মানে তুমি জানো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এই টোটাল ইকুয়েশনে অপরিচিত কোনটা বলো? এই টোটাল ইকুয়েশনে সবকিছুই ফিক্স, শুধু একটা জিনিস আননোন, সেটা কি বলো? হ্যালো, পি নট। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, তোমার এই যে এল ডি, এইটাই তো বেসিক্যালি তোমার চ্যানেলের লেন্থ, তাই না? তাইলে তোমার যদি পি নট বেশি হয় তাহলে এল ডি কি হবে বলো তো? পি নট যদি অনেক বেশি ডোপিং হয় কি হবে? কমবে। এবং তাই হওয়া উচিত না? খেয়াল করে দেখো তো, তোমার এখানে যদি পি নটটা অনেক হেভিলি ডোপড হয়, পি নটটা যদি অনেক হেভিলি ডোপড হয়, তাহলে সেইখান থেকে পি নটকে সরানোর জন্য তোমার পরিশ্রম বেশি করতে হবে, এই জন্য তোমার চ্যানেলটা দুর্বল হবে। কিন্তু তোমার পি নোটের ডোপিংটা যদি দুর্বল হয়, খেয়াল করো, পি নোটের ডোপিং যদি দুর্বল হয় তাহলে এখান থেকে চার্জ সরাইতে তোমার তেমন কোনো কঠিন হবে না, এবং এখানে তুমি বেশি বেশি ইলেকট্রন জমা করাইতে পারবে, সেই ক্ষেত্রে এল ডিটা স্ট্রং হবে। তার মানে এল ডিটা বাল্ক মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট না। দেখো তো, এল ডিটা সারফেস মেটেরিয়াল হচ্ছে ইলেকট্রন, আর বাল্ক মেটেরিয়াল হচ্ছে হোল, তাহলে এল ডি কার উপর ডিপেন্ড করতেছে? হোলের উপর ডিপেন্ড করতেছে। তার মানে হোল যদি বেড়ে যায় এলডি দুর্বল হয়ে যাবে, হোল যদি কম থাকে তাহলে এলডি বেড়ে যাবে। বুঝছো? পারবা না? এটা প্রমাণ আসলে পরীক্ষায় পারবা না? আচ্ছা, ইনশাল্লাহ পারা যাবে। তাহলে এখানে দেখো একই স্লাইড বারবার রিপিট করছি ইচ্ছা করে, তোমরা যাতে জিনিসটা বারবার দেখো। তাহলে এই স্লাইডে যা আছে, যা ইকুয়েশন আছে এখানে যা আছে সব আবার এইখানেও আছে।
আবার এই ইকুয়েশন গুলো সেম ইকুয়েশন, আবার এগুলো সেম ইকুয়েশন, সবই সেম ইকুয়েশন। আচ্ছা গেল। এখন আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি আছে। এইখানেও এই একই ইকুয়েশন, এইখানে যা কিছু দেখতেছো এই স্লাইডে, এইখানেও সেই একই ইকুয়েশন গুলো রিপিট হচ্ছে। ইলেকট্রিক ফিল্ডটা এখান থেকে ডেফিনিশন দেওয়া হয়েছে, তারপর লিমিট গুলাকে বসানো হয়েছে। লিমিট গুলাকে বসা, ইন্টিগ্রেশন কিন্তু কোথাও করে দেয়নি, আমি অনেক খুঁজছি পাই নাই, তোমরা একটু দেখো, বা যদি পারো তো ভালো, না পারলেও সমস্যা নাই, সরাসরি উত্তর লিখে দে। তাহলে এপসাইলন এস এর ভ্যালু পাওয়া গেল, এপসাইলন এস এর মধ্যে এলডি থাকবে, এলডিটাকে সাজায় লিখো, তাহলে এই হচ্ছে এলডির ফর্মুলা। এবং এলডিটা সবসময় বাল্ক মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করে। ভিতরে কি আছে, বাহিরে ইলেকট্রন জমা হচ্ছে, ভিতরে আছে পজিটিভ, তাহলে ভিতরের পজিটিভ যদি অনেক বেশি হয় তাহলে এলডি কম হবে, আর ভিতরের পজিটিভটা যদি একটু নর্মাল ডোপিং এর মতো হয় তাহলে ইলেকট্রন বেশি হবে এবং এলডি বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ আলোচনা। এই আলোচনাটা হচ্ছে আমরা এতক্ষণ যেই প্রমাণটা করলাম সেই প্রমাণে টোটাল যে চার্জ ডেনসিটিটা ছিল, এই চার্জ ডেনসিটির সাথে সারফেসের যে পটেনশিয়ালটা আছে এটার তুলনামূলক একটা ছবি। এই ছবিটা কিন্তু এক্সাক্ট কোনো ছবি না, এটা হচ্ছে একটা কি বলে এগুলোকে, এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডায়াগ্রাম, কোয়ান্টিটেটিভ না, মানে এক্সাক্ট ডায়াগ্রাম না, এটা হচ্ছে ধারণার উপর বেস করে এই ডায়াগ্রামটা আঁকা হয়েছে। এবং এখানে ধরা হয়েছে এটা একটা পি টাইপ সিলিকন, এবং তার এনএ ভ্যালু একটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয়েছে। এবং তারপরে এখানে টোটাল 4টা রিজিয়ন অফ অপারেশন দেখানো হয়েছে। একটা হচ্ছে একুমুলেশন, যখন হচ্ছে ভি লেস দেন জিরো। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু জিরো বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা ফ্ল্যাট ব্যান্ড সিচুয়েশনটা পাই। তারপরে হচ্ছে ভি গ্রেটার দেন জিরো, যখন ডিপ্লেশনটা শুরু হয়েছে। তারপরে হচ্ছে ভি একটু বেশি, যখন ইনভার্সনটা শুরু হয়েছে। এবং তারপরে হচ্ছে ভি অনেক বেশি, যখন হচ্ছে স্ট্রং ইনভার্সন শুরু হয়েছে। তার মানে এটা হচ্ছে প্রথম রিজিয়ন, এটা হচ্ছে সেকেন্ড রিজিয়ন, এটা হচ্ছে থার্ড, এই দুইটা মিলে হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ রিজিয়ন। তাহলে একটা একটা করে যদি আমরা আগাই, যখন সারফেস পটেনশিয়াল জিরো, যখন ভোল্টেজটা জিরো, তখন আমরা এই পয়েন্টে থাকবো, এবং এই পয়েন্টে থাকা মানে হচ্ছে ফ্ল্যাট বেন্ড, কোনো ধরনের বেন্ডিংও থাকবে না, কিছুই থাকবে না। তার মানে তুমি এই জায়গায় থাকবা, খেয়াল করো, কোনো বেন্ডিং নাই, মানে তুমি এই পজিশনে আছো, এই 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 জায়গাটাতে আছো। এখন যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করলা, প্রথমে ধরো তুমি নেগেটিভ ভোল্টেজ দিলা, ভি লেস দেন জিরো দিলা, তাহলে এইগুলো হচ্ছে সেই নেগেটিভ ভোল্টেজ দিছো। নেগেটিভ ভোল্টেজ দিলে হোল গুলো আস্তে আস্তে একুমুলেট হইতে থাকবে। হোলের একুমুলেশন, যেটা আমরা গত ক্লাসের প্রথম ডায়াগ্রামে পাইছি, হোলের একুমুলেশন। তাহলে হোলের একুমুলেশনের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের এইখানকার যে ফর্মুলাটা আছে, এই যে এই একটা টার্ম, দুইটা টার্ম, এটা বাদ, ওয়ান কনসিডার না করলেও চলবে, এখানে একটা টার্ম, দুইটা টার্ম, ওয়ান কনসিডার না করলেও চলবে। এই অংশটা হচ্ছে হোলের একুমুলেশনের সাথে রিলেটেড, খেয়াল করো কিভাবে, দেখো এই মাইনাস, এটা যদি ফাই এস যদি নেগেটিভ হয় তাহলে এখানে অলরেডি সামনে একটা মাইনাস আছে, দুইটা মিলে হয়ে যাবে পজিটিভ। তাহলে দেখো এই যে এখান থেকে তুমি এই যে জিরো থেকে যত নেগেটিভ ভোল্টেজ দিবা তত তোমার ভ্যালুটা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে। তাহলে হোলের একুমুলেশন হবে কখন, যখন আমি নেগেটিভ ভোল্টেজ দিব। এবং এটাকে আমি এরকম একটা ধারণা থেকেও বলতে পারি যে হোল একুমুলেশন হয়েছে সারফেসের ভিতর, তার মানে সেটা এন এর চেয়েও এখন বেশি। নর্মালি এন এ ডোপিং করে যেটা দেওয়া হয়েছিল, একুমুলেশন হওয়ার পরে ভ্যালুটা তার চেয়েও বেড়ে গেছে, একুমুলেশন হয়েছে। আচ্ছা, এখন জিরোতে যদি থাকো তাহলে ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন, এখানে আর কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। তারপরে যখন তুমি আস্তে আস্তে পজিটিভ ভোল্টেজটা দেওয়া শুরু করছো, প্রথমে ডিপ্লেশন হওয়া শুরু করবে। এই যে দেখো, প্রথমে ডিপ্লেশন হচ্ছে মানে কি, এখন ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, খুব অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ বাড়তেছে। এবং এই কারণে দেখো পিএসটা কমে যাচ্ছে আস্তে আস্তে এন এর তুলনায়। কিন্তু আবার এত বেশিও ডিপ্লেশন হয় নাই যে এনএস এর ভ্যালু বাড়বে। সো এই রিজিয়নটা হচ্ছে খুব একটা মানে অল্প পরিবর্তনশীল একটা রিজিয়ন। এরপরে দেখো, তুমি যখন আরো একটু বেশি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তখন তোমার ডিপ্লেশনের চেয়ে আরেকটু বেশি ইনভার্সন হওয়া শুরু হয়েছে। এই জন্য দেখো এন অফ এস এর ভ্যালুটা এখন পি অফ এস এর চেয়ে বেড়ে গেছে। এনএস ভ্যালুটা, এই এনএস ভ্যালুটা এই পিএস ভ্যালু থেকে বেড়ে গেছে, কারণ ডিপ্লেশন হয়ে গেছে। কিন্তু চ্যানেল পুরোপুরি ফর্ম হইতে পারে নাই, কারণ এটা যদি এটার চেয়ে কম থাকে তাহলে চ্যানেল এখনো ফর্ম হয় নাই। চ্যানেল ফর্ম হবে কখন, যখন তুমি আরো বেশি ইলেকট্রনকে একুমুলেট করতে পারবা, আরো বেশি পজিটিভ ভোল্টেজ দিবা, স্ট্রংলি ইনভার্সন হবে, তখন দেখো এনএস ইজ গ্রেটার দেন এন এ। তাহলে শুরু করছিলাম পিএস থেকে, তাহলে শুরুতে ছিল হোলের একুমুলেশন পিএস বেশি, আর শেষে গিয়ে পাইছো এনএস এর একুমুলেশন, এই জন্য এনএস বেশি। তাহলে পুরো পরিবর্তনটা বুঝতে পারছো, একটা হচ্ছে ভি নেগেটিভ, তারপরে হচ্ছে ভি জিরো, তারপরে হচ্ছে ভি পজিটিভ। এবং শুরুতে থাকবে হচ্ছে হোলের সংখ্যা বেশি,
তারপরে দুইটাই সমান সমান, তারপরে থাকবে ইলেকট্রনের সংখ্যা বেশি। ইলেকট্রনের সংখ্যা বেশি মানে স্ট্রং ইনভার্সন। আচ্ছা, এখন লাস্ট কথাটা বলে শেষ করি, সেটা হচ্ছে বলতো এইটা কোন রিজিয়ন? এইখানে যে ডটেড লাইন দিয়ে যেটা আঁকতে চাইছিল সেটা কোন রিজিয়ন? স্ট্রং ইনভার্সনটা কি সবসময়ের জন্য থেকে যাবে, না একটা সময় এটা আর থাকবে না? বলো, স্ট্রং ইনভার্সন কি সবসময়ের জন্য থেকেই যাবে, নাকি একটা সময় স্ট্রং ইনভার্সন থাকবে না? আর যদি না থাকে তখন এই চ্যানেলটা কিরকম হবে তাহলে, বা বেন্ডিং গুলা কিরকম হবে তখন? যদি স্ট্রং ইনভার্সন না থাকে, ধরো এই জায়গায় তো স্ট্রং ইনভার্সন, তাই না? তাহলে স্ট্রং ইনভার্সন যখন আর নাই, এই পয়েন্ট গুলার পরে তো আর স্ট্রং ইনভার্সন নাই, তাহলে তখন কি ঘটনা দাঁড়াবে বলো? আবার তুমি ফ্ল্যাট হইতে থাকবে না? তাহলে দেখো তো এইখানে এটা বোঝা যায় নাকি, যদি স্ট্রং ইনভার্সন না থাকে তখন আমি এরকম ফ্ল্যাট হয়ে যাবে আবার। আবার মানে ফ্ল্যাট হওয়া মানে কি, এন অফ এ, এন অফ এ যেখান থেকে শুরু, তাহলে এন অফ এ থেকে শুরু করছো, এন অফ এ থেকে শুরু করছো, ভোল্টেজ দিছো নেগেটিভ, তাহলে এটা একুমুলেশন হয়েছে। ভোল্টেজ জিরো জিরো, ফ্ল্যাট ব্যান্ড হয়েছে। আবার ভোল্টেজ দিছো পজিটিভ, ডিপ্লেশন হয়েছে। আরো বেশি পজিটিভ দিছো, ইনভার্সন হয়েছে। এক সময় ইনভার্সনটা চলে যাবে, চলে গেলে আবার আমি সেই ফ্ল্যাট ব্যান্ড পাবো, তার মানে হচ্ছে এন এ ভ্যালুটা সমান হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আবার তুমি পি টাইপে ফেরত আসবা যখন চ্যানেলটা আর থাকবে না, এন চ্যানেলটা যখন নাই হয়ে যাবে, তখন আবার তুমি পি ম্যাটেরিয়াল হিসেবে পি জিরোর জন্য যে ভ্যালুটা এন অফ এ সেটাতে ফেরত আসবা। এই হচ্ছে মোটামুটি আমাদের ফিগার। এই ফিগারটাও তোমাদের পরীক্ষায় গত সেমিস্টারে দিছিলাম কিনা খেয়াল নাই, একটু দেখে রাখো। এখানে এক্সাক্ট কোনো ভ্যালু মুখস্থ করা লাগবে না, তোমরা জাস্ট ধারণা করে আঁকলেই হবে যে এইখানে জিরো ফ্ল্যাট ব্যান্ড, এই পাশে আসলে একুমুলেশন, এই পাশে আসলে ডিপ্লেশন, এরপরে উইক ইনভার্সন, এবং আবার স্ট্রং ইনভার্সন হলে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, আর একুমুলেশন হলে হোলের সংখ্যা বাড়ে। তার মানে এই অংশটা আর এই অংশটা সেম নেচার, কিন্তু মাঝখানে হচ্ছে এই ডিপ্লেশন কম কম। আবার এইখানে দেখো নেগেটিভ থাকার কারণে আর নেগেটিভ ভোল্টেজ দেওয়ার কারণে দুইটা মিলে পজিটিভ, আর এটা কিন্তু শুরু থেকেই পজিটিভ, ওই জন্য যত বেশি পজিটিভ ভোল্টেজ দিতেছো এটা সেই অনুযায়ী বাড়তেছে। এখানে তো নেগেটিভ বলতে কিছু ছিল না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, তার মানে এটা হচ্ছে কিউএস, এবং তার সাথে সারফেসের পটেনশিয়ালের রিলেশন। এই রিলেশনটাকে আমরা, এই প্রথম অংশটা হচ্ছে হোলের একুমুলেশন, এই অংশটা আর এই অংশটা মিলে হচ্ছে এই যে এই ডিপ্লেশন, এটা হচ্ছে ডিপ্লেশন। আর পজিটিভ অংশটা হচ্ছে ইলেকট্রনের জন্য। তাহলে এক্সপোনেনশিয়াল পজিটিভ হচ্ছে ইলেকট্রন, তাহলে ফাই এস পজিটিভ। এক্সপোনেনশিয়াল নেগেটিভ হচ্ছে হোল, তাহলে ফাই এস নেগেটিভ। এবং যখন হচ্ছে তোমার শুধু ফাই এস থাকতেছে, তার মানে হচ্ছে এই এই বেন্ডিং কন্ডিশনটা, এখানে তুমি আস্তে আস্তে ফাই এস বাড়াচ্ছ, এই জন্য অল্প অল্প বাড়তেছে। কারণ বুঝতেছোই তো, এক্সপোনেনশিয়ালি হইলে যেভাবে বাড়তো, আর নর্মাল ফাই এস এর কারণে তো অত বেশি বাড়বে না, এটা আস্তে আস্তে বাড়বে। তাহলে দেখো তো এই ছবিটা আঁকতে পারবা কিনা? পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তবে প্রমাণটা কোনো অবস্থায় মিস করা যাবে না, এটা একটা ইজি প্রমাণ, এবং এটার জন্য খুব বেশি কিছু লিখাও লাগবে না, তোমরা জাস্ট ইকুয়েশন গুলো ফলো করবা, ছবি আঁকবা, ইকুয়েশন গুলো ফলো করবা। এখানে যদি ইন্টিগ্রেশন করতে পারো ভালো, না পারলেও প্রবলেম নেই, সরাসরি লিখে দিবা। আর কালকের ক্লাসে আমরা হচ্ছে এই থ্রেশহোল্ড ভোল্টেজ মানে হচ্ছে ভিটিএইচ, এবং তার সাথে এক্সাম্পল 6.1টা করব। 6.1 এর ভিতর আমাদের কিন্তু এই ফর্মুলা গুলো লাগবে। এই যে আজকের ক্লাসে এলডি ফর্মুলা লাগবে, তারপরে এই যে এখানে আরেকটা ফর্মুলা ছিল তোমার প্রথমেই, এই যে ফাইএস ইনভার্সন মনে রাখবা। তোমরা প্রশ্নটা পড়ো না, অনেক সময় তোমরা প্রশ্নে খেয়াল করবা, যদি এন চ্যানেল হয় তাহলে এই ফর্মুলা, যদি পি চ্যানেল হয় তাহলে এই ফর্মুলা। প্রশ্নে কিন্তু অনেক বেশি ডাটা দেওয়া থাকে তোমাদেরকে কনফিউজ করার জন্য, তবে চ্যানেল তো বলা থাকবে একটাই, এন চ্যানেল হইলে উপরের এই ফর্মুলা, পি চ্যানেল হইলে নিচের এই ফর্মুলা। যদি শুরুতে এই ফর্মুলাটা ভুল ভাবে ধরে আগাও, তাহলে এইটা থেকে যত রেজাল্ট আসার কথা সব ভুল আসবে। এটা গত সেমিস্টারেই মনে হয় এই সমস্যাটা করছিল, অনেকেই এই ভুলটা করছিল, চ্যানেল পড়েই দেখে নেই। নর্মালি চ্যানেলটাকে জাস্ট এন এর জায়গায় পি করে দেওয়া হয়েছিল, বাকি সব ডাটা দিয়ে দেওয়া হয়েছিল, সবাই এন চ্যানেলের ফর্মুলা ধরে আগাইছে। এখন প্রথম ফর্মুলায় যদি তুমি ভুল ধরো, তাহলে কিন্তু পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সব ভুল চলে আসবে। কথা বুঝছো? খেয়াল করবা, প্রশ্নটা আগে একটু মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কোনো প্রশ্ন আছে নাকি, নাইলে আমি ক্লোজ করে দিব। ওকে, তাহলে কালকে দেখো। জি জি।
মানে এন চ্যানেলের বদলে পি চ্যানেল বললে তো সেকেন্ড ইকুয়েশন থেকে শুরু করব। রাইট রাইট, সেকেন্ড ইকুয়েশন। কিন্তু প্রশ্নে দেখবা এন এ এন ডি দুইটা ডাটাই দেওয়া থাকে, বুঝছো? কিন্তু চ্যানেলের ব্যাপারে বলা থাকবে এন চ্যানেল বা পি চ্যানেল। তুমি এইভাবে মনে রাখতে পারো যে কিভাবে মনে রাখবা, যে এন চ্যানেল যদি হয় তাহলে ফর্মুলাতে এন এর ভ্যালুটা থাকে না। খেয়াল করো, এন চ্যানেল হইলে কিন্তু ফর্মুলাতে এন এর ভ্যালুটা নাই হয়ে যায়। পি চ্যানেল হইলে কিন্তু ফর্মুলাতে পি এর ভ্যালু, মানে আমরা তো এন বলতে বুঝি, এন বলতে আমরা বুঝি এন ডি, তাই না? আর পি বলতে আমরা বুঝি এন এ। এন এ, এখন খেয়াল করে দেখো, চ্যানেল যদি এন হয় তাইলে কিন্তু ফর্মুলাতে এন ডি থাকবে না, এন ডি থাকবে না। আর চ্যানেল যদি পি হয় তাহলে কিন্তু ফর্মুলাতে এন এ থাকবে না, বুঝছো? স্যার বুঝছি স্যার। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, দরকার হলে আজকেই একবার 6.1 ম্যাথটা খুলে দেখো, প্রশ্নটা পড়ো, কালকে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, প্রবলেম হবেই। 6.1 একটাই ম্যাথ করাবো, এটাই পরীক্ষায় দিব, এইখানেই তোমরা ভুল করবা। এই জন্য এটা ভালো মতো আজকে একবার দেখো, কালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা সলভ করবো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।